স্বাস্থ্য উপদেষ্টার গাড়ি আটকে দিল জুলাই আন্দোলনের আহতরা, সুচিকিৎসা না পেয়ে রাস্তায় অবস্থান। জুলাই বিপ্লবের 100 দিন, দ্রুত নির্বাচনের তাগিদ, পলাতক হাসিনাকে ভারতের জেড+ নিরাপত্তা। ধরিত্রী বাঁচাতে প্রধান উপদেষ্টার 3 ধারণা উপস্থাপন, জলবিদ্যুতের জন্য দক্ষিণ এশিয়া গ্রিড তৈরির আহ্বান। টার্গেট করে অর্থ লুটে নিচ্ছে বিএসবি ক্যাম্ব্রিয়ান, শিক্ষার্থীদের 400 কোটি টাকা লুপাট। শুনছিলেন প্রেস সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদের সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21atv চ্যানেলে। জুলাই আগস্ট আন্দোলনে আহত শিক্ষার্থীদের তোপের মুখে হাসপাতাল ছাড়লেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। রাজধানীতে জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন হাসপাতাল নিটোরে ঘটে গেল এ ঘটনা। সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হওয়া এবং আহতদের জন্য বরাদ্দ অর্থ না পাওয়ার অভিযোগ আহত শিক্ষার্থীদের। আরও জানাচ্ছেন দীপু শিকদার। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের গাড়ির উপর দাঁড়িয়ে এভাবেই বিক্ষোভ করেন আহত শিক্ষার্থীরা। এক পর্যায়ে গাড়িটি চলে যাওয়ার চেষ্টা করলে বাধা দিতে গিয়ে আহত এক শিক্ষার্থী গাড়ির নিচে আটকে যান। পরে গাড়ি তুলে তাকে বের করা হয়। বুধবার সকাল 11:30টার দিকে জুলাই আগস্ট আন্দোলনে আহত শিক্ষার্থীদের নিটোরে দেখতে যান ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। কয়েকজনের সাথে কথা বলে চলে যাওয়ার সময় আহত শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন। এক পর্যায়ে তোপের মুখে হাসপাতাল থেকে বেরিয়ে যান ব্রিটিশ হাই কমিশনার ও স্বাস্থ্য উপদেষ্টা। পরে শিক্ষার্থীরা স্বাস্থ্য উপদেষ্টার গাড়ি ও প্রোটোকলে থাকা পুলিশ সদস্যদের আটকে দেন। প্রবলেম বলতে আমরা একটা ওয়ার্ডে 48 জন রোগী, মানে হাঁস 5 জন দেখা চলে গেছে। আমরা কি 5 জনগুলি খেয়েছি একটা ওয়ার্ডে? কোনো উপদেষ্টা বা কোনো সমন্বয়ক আসে, তারা তখনই আমাদের তাৎক্ষণিকভাবে চিকিৎসা করে। এছাড়া আমাদের কোনো উন্নত মানের চিকিৎসা নেই। এখন কি সার্জারি এসে আমার ছেলেকে দুধ দেবে? কেন ওনারা আমাকে ওনারা আমাদের নিয়ে কোনো মাথায় ঘামাইতে আসে না। এক পর্যায়ে স্বাস্থ্য উপদেষ্টা ও পুলিশ প্রোটোকলের গাড়ি হাসপাতালের বাইরে বের করে দিলে আহত শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। বন্ধ হয়ে যায় যান চলাচল। পরিস্থিতির নিয়ন্ত্রণে পুলিশ, র্যাব, সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। ওনাদের দাবিটাই হচ্ছে যে ওনাদের সুচিকিৎসার দাবি। ওনারা বলছেন যে ওনারা এখানে এসেছেন, কিন্তু ওনারা যে চিকিৎসা সহযোগিতা পাওয়ার কথা ছিল সেই চিকিৎসা সহযোগিতা অত ওনারা পাচ্ছেন না, এটা ওনারা আমাদেরকে জানিয়েছেন। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনে আছেন সহকর্মী মানিক শিকদার। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মানিক, আমরা জানি যে জুলাই আন্দোলনের আহত তাদের স্বজনরা সন্ধ্যার পর থেকেই অবস্থান নিয়েছেন হাসপাতালের সামনে। তো এখন কি অবস্থা, কি বলতে যাচ্ছেন তারা? রীতা, আপনি যেমনটা বলছিলেন যে দুপুরের পর থেকে, অর্থাৎ দুপুর 12টা থেকে এখন পর্যন্ত এই যারা আহত হয়েছিলেন জুলাই বিপ্লবে, আগস্টের বিপ্লবে, সেই আহতরা কিন্তু দুপুর থেকে এখানে রাস্তায় অবস্থান নিয়েছেন। আমরা যদি দেখাই, আপনি দেখতেই পাচ্ছেন এখন রাত 1টা বাজে এবং 13 ঘন্টা হয়ে গেছে তারা রাস্তায় আছেন। আমরা দেখেছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এবং সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ উনি এসেছিলেন এবং উনি এখানে যারা রোগী আছেন, রোগীর স্বজন যারা আছেন, তাদেরকে নানাভাবে বোঝানোর চেষ্টা করেছিলেন যে এই আন্দোলন থেকে সরে এসে অন্ততপক্ষে যারা অসুস্থ আছেন তাদেরকে যেন চিকিৎসা যেন বিঘ্ন না ঘটে, যাদেরকে তাদের ওষুধের প্রয়োজন সে কারণে হাসপাতালে ফিরে যাওয়ার জন্য। কিন্তু এখানে যারা আন্দোলন করছেন তারা মূলত উপদেষ্টা যারা আছেন, 4 জন উপদেষ্টার কথা বলা হয়েছিল, কিন্তু একজন উপদেষ্টা দেশের বাইরে আছেন বিধায় 3 জন উপদেষ্টা অর্থাৎ আসিফ, নাহিদ এবং মাহফুজ আলম, এই 3 জন উপদেষ্টার
তারা না আসা পর্যন্ত এবং তাদের যে দাবিগুলো আছে সেগুলো উত্থাপন না করা পর্যন্ত তারা এই রাস্তা থেকে নামবেন না বলে তারা জানিয়েছেন। আমরা এখানে কয়েকজন আহত যারা আছেন তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আমরা একটু এখানে আপনি দেখতেই পাচ্ছেন এখানে শুয়ে আছেন কয়েকজন আহত অবস্থায় এবং তারা রাস্তায় অসুস্থ অবস্থায় আছেন, এখানে চোখ হারিয়েছেন আন্দোলনে। আমরা একটু ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। ভাই যেটা হলো এখানে এত রাতে কেন এখানে অবস্থান নিয়েছেন? ভাই যতক্ষণ উপদেষ্টারা না আসবো ততক্ষণ আমরা এখানে শুয়ে থাকবো। কি কারণে আপনারা এখানে আসলেন? ভাই চিকিৎসা দাবি এখনো মানা হয় নাই, আমাদের চিকিৎসা একটাই। আচ্ছা, যেটা লাইট ধরলে কিছুটা সমস্যা হয়, আমরা অন্য আরেকজনের সাথে কথা বলি। যেটা শুনছিলেন যে ওনাদের যে সুচিকিৎসার যে দাবিটা ছিল, আজকে উপদেষ্টা এসেছিলেন, স্বাস্থ্য উপদেষ্টা, তিনি তাদের সাথে কথা বললেননি বা তাদের চিকিৎসার যে অবস্থান সেটা তারা সঠিকভাবে পাননি দেখেই তারা আজকে অবস্থান নিয়েছেন। আমরা আরেকজন রোগীর সাথে একটু কথা বলতে চাই। আপনার কিভাবে আহত হয়েছিলেন এবং আজকে কেন এখানে অবস্থান নিলেন? আমি 18 জুলাই এই ছাত্র বৈষম্যবিরোধী আন্দোলনে আহত হই। বিগত আজকে 3 মাস পর্যন্ত সরকার পক্ষ থেকে যারা আজকে আমাদের রক্তের উপর দিয়ে যারা আজকে ক্ষমতার অধিকারী বলে আজকে যারা আজকে আমাদের রক্তের বিনিময়ে, আমাদের হাতের বিনিময়ে, আমাদের পায়ের বিনিময়ে, আমাদের চোখের বিনিময়ে বলে আমাদের ভাইয়ের বিনিময়ে এরকম যারা আজকে ক্ষমতার অধিকারী হয়েছেন বলে আজকে তারা আমাদের কাছে এসেও বলে আমাদেরকে দেখার সুযোগ তাদের সময় নেই, তাদের সময় নেই। কিন্তু আমরা দেখলাম যে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এসেছিলেন এবং তিনি অনুরোধ করেছিলেন, তারপরেও আপনারা রাস্তায় আছেন কেন? যে অনুরোধ আমাদেরকে যেটা করেছিলেন, মূলত কথা হলো যে একজনের কথাই তো আমরা ওখানে উঠতে পারবো না। আমাদেরকে সবসময় সবভাবে আমাদেরকে বিভিন্ন আশ্বাস দিচ্ছে, আমাদেরকে বাস্তবে কিছুই করতে পারতেছে না। আজকে আমাদের পিঠ দেওয়ালের সাথে ঠেকে গেছে। জি ধন্যবাদ। আমরা যেটা শুনছিলেন রীতা, যে তাদের নানা রকম আশ্বাস দেওয়া হলেও কিন্তু সেই আশ্বাসটার বাস্তবায়ন হচ্ছে না। তারা 3 মাস ধরে সুচিকিৎসার অভাবেই বলা চলে আজকে বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন এবং উপদেষ্টারা না আসা পর্যন্ত তারা এখানেই অবস্থান করবেন। তো রীতা, এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। মানিক, আপনাকে ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি পরের সংবাদে। বিতর্কিত উপদেষ্টা নিয়োগের কারণে অন্তর্বর্তী সরকার প্রশ্নবিদ্ধ, এমনটা মনে করেছেন রাজনীতিবিদরা। তারা বলছেন প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া জরুরি। নিত্যপণ্যের বাজারে লাগাম টানারও পরামর্শ তাদের। তৌহিদুর রহমানের রিপোর্ট। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবি শেষ পর্যন্ত রূপ নেয় হাসিনা সরকারের পতনের আন্দোলনে। 5ই আগস্ট আসে চূড়ান্ত বিজয়। এরপর নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। শপথ করিতেছি যে বিপ্লবের 100 দিনের মূল্যায়ন সম্পর্কে রাজনীতিবিদরা বলছেন এখনো কাঙ্ক্ষিত সফলতা আসেনি। বিতর্ক আছে কয়েকজন উপদেষ্টাকে নিয়ে। আওয়ামী লীগের ঘরানার যত ইয়াং ছিল সবাই কিন্তু এই ফারুকী সাহেবের সাথে কোনো না কোনোভাবে কানেক্টেড। তো এই জায়গা থেকেই মূলত বিতর্ক আসছে যে তার 15 বছরের আমলনামা যাচাই বাছাই না করে শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি লেখালেখি করেছেন, আর এটিকে কেন্দ্র করে তাকে উপদেষ্টা বানিয়ে দিবেন, এটি কিন্তু কেউ মানতে পারেনি। উপদেষ্টারা যে কাজগুলো করছেন ওনাদের কাজগুলো আরও দৃশ্যমান হতে হবে। জনগণ সেটা কিন্তু জানছে না তারা কী কাজ করছে, কারণ জিনিসের দাম কমছে না। 100 দিনে এই ইন্টারিম গভর্নমেন্টের প্রতি জনগণের আশা ছিল যে তারা আরও একটি সলিড একটা রোডম্যাপ নিয়ে বাংলাদেশের মানুষের কাছে হাজির হবে। গণতন্ত্র টেকসই করতে সংস্কার প্রয়োজন, তবে দ্রুত নির্বাচনের গুরুত্ব তাদের। যতটুক মিনিমাম সংস্কার করে একটু সুষ্ঠু ভোটের আয়োজন করা যায়, সেটার জন্য আমি মনে করি যে আগামী বছরের মধ্যেই এই নির্বাচন হওয়া সম্ভব। এখন হয়তো এই সরকার একটি রূপরেখা দিয়ে যাবে, এখন হয়তো সকল দলের সাইন নিবে, একটি মেমোরান্ডাম হবে, সেখানে উল্লেখ করা থাকবে যে এই প্রতিষ্ঠানগুলোর এইভাবে সংস্কার করতে হবে, সেখানে সকল দল সাইন করতে বাধ্য থাকবে। কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্টকে আসলে মূল কাজটা করতে হবে। সরকারের মধ্যে এখনো ফেসিবাদের দোসর রয়ে গেছে বলেও মন্তব্য করেন তারা। সেইটা যদি আমাদের রুখতে হয় তাহলে সকল রাজনৈতিক দলের সাথে ইন্টারিম গভর্নমেন্টের একটা কনস্ট্যান্ট কমিউনিকেশন থাকতে হবে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে 5 আগস্ট দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন থেকে দিল্লিতে অবস্থান করছেন তিনি। ভারতে তার অবস্থানের 100 দিনের মাথায় উঠেছে নানা প্রশ্ন। শেখ হাসিনাকে কী ধরনের নিরাপত্তা দেওয়া হয়েছে, তাকে ভিভিআইপি নিরাপত্তা দেওয়ার কারণই বা কী? তবে রাজনীতির মাঠে খুব শিগগিরই ফেরা হচ্ছে না, দিল্লিতে তার অবস্থান এমনই আভাস দিচ্ছে। আফসানা নীলা রিপোর্ট। সরকারি পদমর্যাদা ও নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ভারতের ভিভিআইপিরা বিভিন্ন ক্যাটাগরির নিরাপত্তা পেয়ে থাকেন, যার মধ্যে Z++ সর্বোচ্চ। বর্তমানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা Z++ নিরাপত্তা নিয়ে ভারতে অবস্থান করছেন। দিল্লিতে থাকা মেয়ে সাইমা ওয়াজেদ এবং ভার্জিনিয়াতে থাকা ছেলে সজীব ওয়াজেদের সঙ্গে শেখ হাসিনার প্রায় রোজই যোগাযোগ হচ্ছে। নিউজ চ্যানেল দেখা, খবরের কাগজ পড়া বা ইন্টারনেটও ব্যবহার করছেন। গত সপ্তাহে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর আওয়ামী লীগের বহু নেতাকর্মীরা হয়তো ভাবছেন তার দেশে ফেরা এখন শুধু সময়ের অপেক্ষা। তবে শেখ হাসিনা এই মুহূর্তে যে দেশের আতিথেয়তায় আছেন তারা কিংবা শেখ হাসিনা স্বয়ং এমনটি ভাবছে না বলেই ধারণা। রাজনীতির মাঠে এবার বড় ধাক্কা খাওয়া হাসিনা নিশ্চয়ই উপযুক্ত সুযোগ কাজে লাগাবেন। তবে 100 দিনের মাথায় এখনও বড় পদক্ষেপ নেওয়ার ভাবনা নেই তার। প্রায় অর্ধ শতাব্দী আগে শেখ মুজিবুর রহমান নিহত হবার পর ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যখন তার কন্যাকে সপরিবারে ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নেন, পরিবার নিয়ে শেখ হাসিনা ইনার রিং রোডের একটি 4তলা বাড়িতে ওঠেন। তখন এই বাড়িটি ভারতের কেন্দ্রীয় সরকারের একটি সেফ হাউস বা গোপন অতিথিশালা হিসেবে ব্যবহার হলেও হাত বদল হয়ে ভবনটি এখন শহরের ছিমছাম 4 তারা হোটেল ডিপ্লোম্যাট রেসিডেন্সি। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় কর্মকর্তা জানান, নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী সাদা পোশাকের রক্ষীরাই তার চারপাশে ঘিরে রেখেছেন। ঘটা করে তাকে কোনো নিরাপত্তা দেওয়া হচ্ছে না। শেখ হাসিনার বেলায় গোপনীয়তাই হলো নিরাপত্তা, এটা মানা হচ্ছে। তার মুভমেন্টস বা ভিজিটস পুরোপুরি বন্ধ না হলেও সীমিত আছে। শুধুমাত্র ট্রাম্পের ছবি থাকবে। এদিকে 3 মাসে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে শেখ হাসিনার কথিত ফোনালাপের বেশ কিছু অডিও ভাইরাল হয়েছে। ভারত যদিও এসব ফাঁস হওয়া অডিও নিয়ে সরকারিভাবে কোনো মন্তব্য করেনি, তবে একাধিক সূত্র স্বীকার করেছেন এগুলো শেখ হাসিনার কণ্ঠস্বর। এআই দিয়ে বানানো হয়েছে নাকি শেখ হাসিনার নিজের গলায় তা কেউ নিশ্চিত না হলেও বলা হয়েছে পরিচিত জনদের সঙ্গে কথাবার্তা বলায় কোনো বিধিনিষেধ নেই, সেই আলাপ ফাঁস হতেই পারে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। চট্টগ্রাম নিয়ে বিতর্কিত প্রতিবেদন প্রচার করে আবারও আলোচনায় ভারতীয় টেলিভিশন রিপাবলিক বাংলা। প্রতিবেদনে চট্টগ্রামকে ভারতের দাবি করে অঞ্চলটি দখল করতে মোদী সরকারের হস্তক্ষেপ জরুরি বলে মন্তব্য করতে দেখা যায় চ্যানেলটির উপস্থাপক বিতর্কিত ময়ূখ রঞ্জনকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও প্রকাশের পর থেকেই সমালোচনার ঝড় বইছে নেটিজেনদের মধ্যে। তারা বলছেন, ময়ূখের এমন মন্তব্য বাংলাদেশের রাষ্ট্রীয় অখণ্ডতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে উস্কানিমূলক। আশরাফ শুভ রিপোর্ট। স্বাধীনতার সময় অন্যায়ভাবে চট্টগ্রাম বলে যে অঞ্চলটি, সেই চট্টগ্রাম অঞ্চলটি পাকিস্তানকে হাতে করে দিয়ে দেওয়া হয়েছিল। ব্রিটিশ ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ নিয়ে মিথ্যা এবং ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে তুমুল বিতর্কে ভারতীয় গণমাধ্যম রিপাবলিকান বাংলা। এই ষড়যন্ত্রের ফলে চট্টগ্রাম আমাদের হাতছাড়া হয়। এমনকি ভারতের এসব কতিপয় মিডিয়া নিয়ে অস্বস্তি এবং অসন্তোষ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও। গুজব এবং অতিরঞ্জিত সংবাদের এই মহড়ার ধারাবাহিকতায় এবার বাংলাদেশের পার্বত্য অঞ্চল চট্টগ্রাম নিয়ে বিতর্কিত প্রতিবেদন প্রকাশ করেছে কলকাতার এই বেসরকারি টেলিভিশনটি, যেখানে চট্টগ্রাম দখল করতে মোদী সরকারকে তাগিদ দেন উপস্থাপক। চট্টগ্রাম যদি ভারতে চলে আসে তাহলে কিন্তু বাংলাদেশের জন্য শুধু নয়, গোটা পৃথিবীর যারা বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরকে দখল করার চেষ্টা করছেন তাদের জন্য ভয়ঙ্কর চিন্তার কারণ হবে। এবং এছাড়া চট্টগ্রামের হিন্দুরা বিদ্রোহ শুরু করতে পারে, তাই অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস আতঙ্কে রয়েছে বলেও মন্তব্য করা হয় অনুষ্ঠানে। প্রফেসর ইউনূস তিনি সেই আশঙ্কা করছেন। তবে চট্টগ্রাম নিয়ে ভারতের রিপাবলিকান বাংলার এমন প্রতিবেদন প্রচারে ক্ষুব্ধ দেশের নেটিজেনরা। চট্টগ্রামকে আরো অস্থিতিশীল করার উদ্দেশ্যেই এমনটা করা হচ্ছে বলে মত অনেকের। এছাড়া কোনো স্বাধীন দেশের সীমানা নিয়ে এমন হুমকি দেয় অন্তর্বর্তী সরকার এবং দিল্লি দূতাবাসের আইনি ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন নাগরিকরা। বাংলাদেশ তারা বুঝতে পারে যে চট্টগ্রাম স্বাধীন হয়ে যেতে পারে বা ভারতের কাছে ফিরে যেতে পারে। আশরাফ শুভ, 21 টেলিভিশন। জলবায়ুর বিরূপ প্রভাব থেকে পৃথিবীকে বাঁচাতে 3 ধারণা
বিশ্ব নেতাদের সামনে তুলে ধরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে তিনি বলেন, মানব সভ্যতা টিকিয়ে রাখতে হলে গ্রহণ করতে হবে ভিন্ন জীবনধারা। জলবিদ্যুৎ ভাগ করে নিতে দক্ষিণ এশিয়া গ্রিড তৈরি আহ্বানও জানান ড. ইউনূস। আদিত্য মামুনের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে জলবায়ু বিষয়ক প্রথম কোনো বৈশ্বিক সম্মেলনে যোগ দিলেন ড. মোহাম্মদ ইউনূস। আজারবাইজানের বাকুতে উদ্বোধনী আয়োজনে 3 মিনিটের ভাষণে প্রধান উপদেষ্টা সমস্যা ও সমাধান দুই তুলে ধরেন। বেঁচে থাকার জন্য পরিবেশ ও মানবজাতির সুরক্ষায় বিশ্ব নেতাদের মনোযোগ আকর্ষণ করে তিনি পাল্টা জীবন সংস্কৃতি গড়ে তোলার পরামর্শ দেন। It will be based on zero waste. It will limit consumption to essential needs, leaving no residual waste. This lifestyle will also be based on zero carbon, no fossil fuel, only renewables. আত্মরক্ষাত্মক শক্তিবর্ধক নতুন সভ্যতার ভিত্তি স্থাপনের লক্ষ্যে বুদ্ধিবৃত্তিক, আর্থিক ও যুবশক্তিকে কাজে লাগানোর তাগাদা দেন তিনি। Education of creating job seekers will be replaced by entrepreneurship-focused education. Safety of environment needs a new lifestyle. That lifestyle would not be imposed. It will be a choice. Young people will love that lifestyle as a matter of choice. জলবায়ু সংকট তীব্রতর হওয়ায় মানব সভ্যতা মারাত্মক ঝুঁকির মধ্যে থাকার পরেও মানুষ আত্মবিধ্বংসী প্রচারণা চালিয়ে যাচ্ছে অভিযোগ করে ড. মোহাম্মদ ইউনূস সামাজিক ব্যবসা ও গুণগত জীবন যাপনের বিকল্প নেই বলে মত দেন। We justify this with an economic framework which is considered as natural as the planetary system. That economic framework thrives on limitless consumption. শূন্য বর্জ্য ও শূন্য কার্বনের উপর ভিত্তি করে আগামীর পৃথিবী তরুণরাই গড়বে বলেও আশাবাদ জানান তিনি। I hope you will join me in this dream. আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। শিক্ষাকে ব্যবসায় পরিণত করে নানা প্রলোভন দিয়ে 1000 শিক্ষার্থীর কাছ থেকে হাতিয়ে নিয়েছেন 400 কোটি টাকা। প্রতি বছর তার টার্গেট থাকে এভাবে 1000 কোটি টাকা লোপাটের। বলছি বিএসবি ক্যাম্পিয়ান গ্লোবাল নেটওয়ার্কের এমকে বাশারের কথা। ভুক্তভোগীরা বলছেন, উচ্চ শিক্ষার্থী 15টি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রতিশ্রুতির ফাঁদ পেতে সর্বশান্ত করা হয়েছে তাদের। বিএসবি ক্যাম্পিয়ানের শিক্ষা দুর্নীতি নিয়ে আদিত্য মামুনের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনে আজ প্রথম পর্ব। রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটির জনাকীর্ণ সাগররুনি মিলনায়তন। এখানেই বিএসবি ক্যাম্পিয়ান গ্লোবাল নেটওয়ার্কের লায়ন এমকে বাশারের প্রতারণার ফিরিস্তি তুলে ধরা হয়। এমনও ভুক্তভোগী আছে যারা নাকি বিগত 4 থেকে 5 বছর ধরে ঘুরতেছে, পাওনা টাকা ফেরত পেতেছে না। কিভাবে হাজারো তরুণকে বিদেশে ডিগ্রি অর্জনের ধোঁকা দিয়ে আত্মসাৎ করা হয়েছে, উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে ভবিষ্যৎ অন্ধকারে তলিয়ে দেওয়া হয়েছে, তারই বিবরণ দিচ্ছেন ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও অভিভাবকরা। যদি ওই টাকাগুলো আমরা ফেরত না পাই, আমার ছেলে মেয়েদের লেখাপড়ার ব্যাঘাত ঘটেছে। 2 বছর পর্যন্ত তারা অনেকে ব্রেক স্টাডি হয়ে গেছে, তারপরে তারা লেখাপড়া করতে পারতেছে না। যখন কোনো স্টুডেন্ট বিদেশে ভর্তি হবে, তাদের ভিসা প্রসেস করতে হবে, যাবতীয় বিষয়ে আমরা সহযোগিতা করে থাকি। সামাজিক যোগাযোগ মাধ্যমে চটকদার লোভনীয় আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে কেবল 11 মাসেই প্রতারিত করা হাজারেরও অধিক শিক্ষার্থীর প্রতিজনের 20 লাখ থেকে শুরু করে 60 লাখ টাকা পর্যন্ত মোট 400 কোটি টাকা নিয়েছে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের কাউন্সিলররা। সর্বমোট আমার 54,53,780 টাকা ওনাদের কাছে। এই টাকাগুলো আমি ফেরত পাবো কিনা তাও আমি বুঝতে পারতেছি না। কানাডা, রাশিয়া, ভারত, অস্ট্রেলিয়া, জাপান, ইংল্যান্ড, আমেরিকার সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর সাথে লায়ন এমকে বাশারের কোনো সম্পৃক্ততা না থাকলেও সেই সব দেশের বিশ্ববিদ্যালয়ে টিউশন ফিও নিয়েছে ক্যাম্পিয়ান। ওরা বলে যে টিউশন ফিটা আমরা যেহেতু কানাডা সেনায়া কলেজ এজেন্ট, আমাদের মাধ্যমে টিউশন ফিটা পে করেন। আমি ওদের মাধ্যমে টিউশন ফি পে করি, আমরা ভিসা রিজেক্ট হওয়ার পরে আমি রিফান্ড অ্যাপ্লাই করি, কিন্তু 6 মাস অতিবাহিত হওয়ার পরেও আমরা কোনো ধরনের রেসপন্স ওদের কাছ থেকে পাই নাই। অথচ বিদেশে পাঠানো তো দূরের কথা, টাকা ফেরত চাইলে নিজস্ব গুন্ডা বাহিনী দিয়ে চালানো হয়েছে হামলা। লায়ন এমকে বাশারের ন্যাশনাল আইডির বিপরীতে 176টি সিম দিয়ে চালানো হয় নানান হুমকি ধমকিও। টাকা আপনারা জমা দিয়েছেন বিএসবিতে। বিএসবি আমার একক প্রতিষ্ঠান, সোল প্রোপ্রাইটারশিপ। আমাকে যারা সহযোগিতা করছে, আমার সাপোর্টিং
কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদেরকে যদি আপনারা হ্যারাসমেন্ট করেন, আদৌ আপনারা এই টাকা উঠাই দিতে পারবেন কিনা সেটা কি নিশ্চিত? টাকা হারানো নিঃস্ব অসহায় শিক্ষার্থীদের অভিযোগ, লায়ন বাশার ও তার স্ত্রী পুত্র কাউন্সিলর হিমেল সেজুতি সহ কোনো কর্মকর্তাই আর ফোন রিসিভ করেন না। পাওনা উদ্ধারে সভা সেমিনার মানববন্ধনে ক্যাম্ব্রিয়ানের ক্যাডার ফারুকের বাহিনী মারধরও করে। এখানে আমার টাকা আছে হলো 20 লক্ষ টাকা, টিউশন ফি হিসাবে দিই 17 লক্ষ টাকা, 1 বছরের টিউশন ফি নাই, এমনকি তারা আমার কাছ থেকে ওই 1 বছরের খরচটাও নিয়ে নেয়। হয়রানি, হামলা, নির্যাতন উপেক্ষা করে টাকা ফেরত চেয়ে 14 জন বিভিন্ন থানায় মামলা করে, তবে 9 জনকে ভয়ভীতি দেখিয়ে মামলা তুলে নিতে বাধ্য করে বাশার। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশে ভিন্ন মতাবলম্বী ও বিরোধী সহ সবার মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশে অধিকার সমুন্নত রাখার পাশাপাশি সুরক্ষার কথা পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল একথা বলেন। সম্প্রতি বাংলাদেশে 184 জন সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে প্যাটেল বলেন, সব সাংবাদিকের অধিকার ও স্বাধীনতাকে যথাযথভাবে যেন সম্মান করা হয়, সে বিষয়টি উৎসাহিত করবে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ ভাতিজা ও ভোলা 2 আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার সন্ধ্যায় তাকে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত 19 জুলাই রাজধানী মিরপুর এলাকায় নাহিদুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি সাবেক এমপি আলী আজম মুকুল। 2014 সালে আলী আজম প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর 2018 ও 2024 সালে সংসদ নির্বাচনে দ্বিতীয় ও তৃতীয় দফায় এমপি হন। সব সংস্কারে অন্তর্বর্তী সরকারের হাত দেওয়ার দরকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিতর্কিত ব্যক্তিদের নিয়োগের সতর্ক থাকারও আহ্বান জানান তিনি। এদিকে বিতর্কিতরা প্রশাসনে যাবে আর আওয়ামী লীগরা মন্ত্রণালয় পরিচালনা করবে তা মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক। ঠাকুরগাঁও প্রতিনিধি SM জসিমের সহায়তায় ওমর ফাহিমের রিপোর্ট। সকালে ঠাকুরগাঁওয়ে বাসভবনের সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি সব সংস্কারে হাত না দিয়ে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করতে এই সরকারকে মনোযোগী হওয়ার আহ্বান জানান। এই নির্বাচনটাকে নিশ্চিত করার জন্য যত সংস্কার দরকার সেটা করা প্রয়োজন বলে আমরা মনে করি। ভারত বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। যারা শত্রু বাংলাদেশের, যারা গণতন্ত্রের শত্রু, তারা যেন আবার কোনো সুযোগ না পায় যেখানে তারা একটা এই সরকারকে ব্যর্থ করে দিয়ে প্রধান যে উদ্দেশ্য দেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনা সেটাকে আপনারা ব্যর্থ করে। এদিকে রাজধানীর বনানীতে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে আয়োজিত চক্ষু সেবাদান কর্মসূচিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা অসৎ উদ্দেশ্য নিয়ে আদানির সাথে বিদ্যুৎ চুক্তি করেছে। 1 ইউনিট বিদ্যুতের উৎপাদন খরচ বাংলাদেশে যেটা উৎপাদন হয় তার দাম কম, আর আদানির কাছ থেকে যেটা কেনা হয় সেটার দাম 1 ইউনিটের দাম 12 টাকা। পৃথিবীর কোথাও এত দাম দিয়ে বিদ্যুৎ কেনা হয় না। নয়াপল্টনে ঢাকা মহানগর উত্তর ওলামা দলের পরিচিতি সভায় জয়নুল আবদিন ফারুক বলেন, বিতর্কিতরা প্রশাসন ও মন্ত্রণালয় পরিচালনা করবে তা মেনে নেওয়া যায় না। বিতর্কিত ব্যক্তিরা প্রশাসনে যাবে আর আওয়ামী প্রেতাত্মারা এখনো মন্ত্রণালয়গুলো পরিচালনা করবে, সেটা তো হতে পারে না। তিনি সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলেও মন্তব্য করেন। বিতর্কিত ব্যক্তিদের ষড়যন্ত্রের কবলে পড়ে আবার যেন নির্বাচন বিলম্বিত না হয়। ওমর ফাহিম, 21 টেলিভিশন। এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে প্রেস সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো আরও একবার। স্বাস্থ্য উপদেষ্টার গাড়ি আটকে দিল জুলাই আন্দোলনের আহতরা, সুচিকিৎসা না পেয়ে রাস্তায় অবস্থান। জুলাই বিপ্লবের 100 দিন, দ্রুত নির্বাচনের তাগিদ, পলাতক হাসিনাকে ভারতের জেড+ নিরাপত্তা। ধরিত্রী বাঁচাতে প্রধান উপদেষ্টার 3 ধারণা উপস্থাপন, জলবিদ্যুতের জন্য দক্ষিণ এশিয়া গ্রিড তৈরির আহ্বান। টার্গেট করে অর্থ লুটে নিচ্ছে BSB ক্যাম্ব্রিয়ান, শিক্ষার্থীদের 400 কোটি টাকা লোপাট।
সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2054 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।